প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের গতিবিদ্যা অধ্যায়ের লেকচার 4 আমি শুরু করছি। আজকে আমরা নতুন এবং গুরুত্বপূর্ণ একটি টপিক আমি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব। তো টপিকটি হচ্ছে প্রক্ষেপক বা প্রাসের গতি। ইংলিশে বলা হয় মোশন অফ এ প্রজেক্টাইল বা প্রজেক্টাইল মোশন বলা হয় এটাকে। তো প্রাস বা প্রক্ষেপক কাকে বলে সে সংজ্ঞাটা আগে আমাদের জানতে হবে। প্রাসের সংজ্ঞাটা হলো যে কোনো একটা বস্তুকে আনুভূমিকের সাথে শূন্যে তির্যকভাবে নিক্ষেপ করা হলে এই নিক্ষিপ্ত বস্তুকে বলা হয় প্রাস। প্রাসের সংজ্ঞাটা তোমরা একটু খাতায় লিখবে। লেখো যে কোনো বস্তুকে আনুভূমিকের সাথে, আনুভূমিক বা অনুভূমিক যেটাই বলো, কোনো বস্তুকে অনুভূমিকের সাথে শূন্যে তির্যকভাবে নিক্ষেপ করা হলে ওই নিক্ষিপ্ত বস্তুকে বলা হয় প্রাস। তাহলে প্রাসের ক্ষেত্রে কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে আনুভূমিকের সাথে কিভাবে নিক্ষেপ করতে হবে? শূন্যে তির্যক ভাবে নিক্ষেপ করতে হবে। তির্যক ভাবে। আর যদি আমরা একদম খাড়া উপরের দিকে নিক্ষেপ করতাম সেটা তো নিক্ষিপ্ত বস্তু হতো, তাই না? আর প্রাসের ক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে যে আনুভূমিকের সাথে যে এই যে অ্যাঙ্গেলটা, এটা 90 এর চেয়ে কম, অর্থাৎ তির্যক ভাবে এটা নিক্ষেপ করতে হবে। এই যে থিটা নট যে অ্যাঙ্গেলটা, সেটার মানটা 90 চেয়ে কম হতে হবে। তাহলে সংখ্যাটা আমি আবার বলছি, যে কোনো বস্তুকে আনুভূমিকের সাথে শূন্যে তির্যক ভাবে নিক্ষেপ করা হলে ওই নিক্ষিপ্ত বস্তুকে বলা হয় প্রাস। এবং এই বস্তুটার যে গতি, সেই গতিটাকে বলা হচ্ছে তোমার প্রাসের গতি বা প্রক্ষেপকের গতি। যে বস্তুটাকে নিক্ষেপ করা হয় এটাকে অনেক সময় প্রক্ষেপকও বলা হয়। সুতরাং সেটার নাম দুটাই হতে পারে, প্রক্ষেপকের গতি অথবা প্রাসের গতি। এখন এই প্রাসটাকে বা এই বস্তুটাকে যে বিন্দু থেকে নিক্ষেপ করা হয় সেই বিন্দুটাকে বলা হয় নিক্ষেপণ বিন্দু। বলতো আমি এখানে ও বিন্দু থেকে একটা বস্তুকে আমরা নিক্ষেপ করেছি, এইগুলোর উদাহরণ কি কি হতে পারে? দেখো, অনেকগুলো উদাহরণ আছে। তোমরা এই যে ক্রিকেট খেলো বা ফুটবল খেলো, তোমরা যখন একটা মাঠে ফুটবল খেলতে যাও তখন পা দিয়ে যখন ফুটবলকে কিক করা হয়, তখন তো এই ফুটবলটা তোমার মাঠের উপর দিয়ে চললে ভাসমান, তাই না? তো মাঠের উপর দিয়ে গতিশীল। তো মাঠ মানে কি? এটা সমতল। সমতল মানে কয় মাত্রিক? এটা দ্বিমাত্রিক। তার মানে ফুটবলের গতিটা হচ্ছে কি গতি? দ্বিমাত্রিক গতি। তোমরা ক্রিকেট যেটা খেলো, সেই ক্রিকেট বল বলকে যখন ব্যাট দিয়ে আঘাত করা হয় তখন মাঠের উপর দিয়ে সেটা ওভার বাউন্ডারি বা অনেক সময় বাউন্ডারি হয়ে যায়। তো এই যে এই বস্তুগুলোর যে গতি, সেই গতিগুলোকে বলা হয় তোমার দ্বিমাত্রিক গতি। কেন? কেননা এরা মাঠের উপর দিয়ে গতিশীল, এটা সমতলের উপর দিয়ে গতিশীল। তো সমতল বলতে দ্বিমাত্রিক বোঝানো হয়। তো আমরা এখানে একটা দ্বিমাত্রিক অ্যাক্সিস বিবেচনা করেছি, এক্স ওয়াই। তুমি ওয়াই জেডও নিতে পারো, জেড এক্সও নিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমরা সাধারণত সচরাচর এক্স ওয়াই তলটাই আমরা বেশি ইউজ করি। তো এই ও বিন্দু হতে একটা ফুটবলকে তুমি পা দিয়ে কিক করেছো, তাহলে সেটা কি শূন্যে এভাবে ভাসমান থাকবে, তার এরকম একটা গতি তৈরি হবে। এই যে এই বক্রপথে তোমার আবার বি পয়েন্টে ফিরে আসবে। তাহলে এই যে বস্তুটার যে গতি, এই গতিটার নামই হচ্ছে তোমার দ্বিমাত্রিক গতি। এখন এই বস্তুটাকে তুমি কি করেছিলে? অনুভূমিকের সাথে শূন্যে তির্যক ভাবে নিক্ষেপ করেছো। এই জন্য এই নিক্ষিপ্ত বস্তুটাকে বলা হয় তোমার প্রাস। এবং এই যে বিন্দু থেকে নিক্ষেপ করা হয় সেই বিন্দুটার নাম হচ্ছে নিক্ষেপণ বিন্দু। তাহলে নিক্ষেপণ বিন্দুর সংজ্ঞা হচ্ছে যে একটি প্রাসকে যে বিন্দু হতে নিক্ষেপ করা হয় সেই বিন্দুটার নাম হচ্ছে নিক্ষেপণ বিন্দু। এবং যে কোণে তুমি নিক্ষেপ করেছো, এখানে দেখো চিত্রানুসারে বলো তো এই প্রাসটাকে আমরা কত কোণে নিক্ষেপ করেছি? থিটা নট। শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। রেসপন্স করো। হ্যাঁ, থিটা নট। নট কেন দিয়েছি বলো তো? মূল বিন্দু থেকে যেহেতু নিক্ষেপ করেছি, এই জন্য এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা নট নামকরণ করেছি। তাহলে যে কোণে নিক্ষেপ করলে সেই কোণটার নাম কি? নিক্ষেপণ কোণ। এবং যে বেগে তুমি নিক্ষেপ করেছো সেই বেগটার নাম হচ্ছে নিক্ষেপণ বেগ। তো নিক্ষেপণ বেগ দেখানোর জন্য এখানে একটা এই মূল বিন্দু থেকে স্পর্শক ড্রয়িং করতে হবে। তো স্পর্শক ড্রয়িং করলে এই যে ভিনট যে বেগটা, ভিনট যে বেগ, এই বেগটার নামই হচ্ছে তোমার নিক্ষেপণ বেগ। তাহলে প্রাসের সংজ্ঞা আমরা জানলাম, নিক্ষেপণ বেগ কাকে বলে আমরা সেটা জানলাম, নিক্ষেপণ কোণ কাকে বলে সেটা জানলাম, আর নিক্ষেপণ বিন্দু কি জিনিস সেই বিষয়গুলো আমরা জেনে গেলাম। এইগুলোর মধ্যে যে সংজ্ঞাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রাসের সংজ্ঞা। এটা 1 মার্কের জন্য পরীক্ষায় অনেক সময় আসে, এই সংজ্ঞাটা তোমরা ভালো করে দেখবে। আচ্ছা, এখন আমরা বলতো এই বস্তুটাকে যে আমরা নিক্ষেপ করলাম, শুরুতে একটা ফোর্স ক্রিয়েট করা হয়েছিল, যার ফলে এই বস্তুটা তোমার এই পথ পরিবহন করে আবার ডি তে ফিরে এলো। এখন শুরুতে তোমার বলের ক্রিয়াটা ছিল, এরপরে কিন্তু তোমার এই বলের ক্রিয়া আর নাই। তাহলে কোন বলের কারণে তোমার এই বস্তুটা এই পথ পরিবহন করে আবার ডি তে আসবে? উত্তর হলো, বলতো এই বস্তুটা যখন শূন্যে ভাসমান থাকে তখন সেই বস্তুটার উপরে কোন বলটা কাজ করবে বলো? অভিকর্ষ অভিকর্ষ বল। বল। অভিকর্ষ বল স্যার। আচ্ছা, তো শুধু অভিকর্ষ বল মানে কি আমি একটু বলি, শোনো। অভিকর্ষ বল মানে কি? F = mg। তো এম ওই বস্তুর ভর ইনটু অভিকর্ষের ত্বরণ, তার মানে আমার এখানে কোন ত্বরণটা কাজ করছে বলো তো? জি ত্বরণ।
আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণটা কাজ জি। করছে। প্রাসের গতির ক্ষেত্রে বাতাসের যে বাধা, বাতাস যে বাধা প্রদান করে সেটা খুবই নগণ্য। সুতরাং বাতাসের যে বাধা, রেসিস্টেন্স যেটাকে বলা হয়, এটা অত্যন্ত নগণ্য। সুতরাং প্রাসের গতির ক্ষেত্রে বাতাসের বাধা বা অন্যান্য বলের যে উপস্থিতি সেটাকে আমরা অগ্রাহ্য করি, বাদ দিয়ে দিই, কেননা সেই বলগুলোর মান খুবই ক্ষুদ্র। তাহলে এই প্রাসের যে এই গতিপথটা, এই গতিপথটা কোন বলের ক্রিয়ায় সম্পন্ন হচ্ছে? উত্তর হলো অভিকর্ষ বলের ক্রিয়ায় সম্পন্ন হচ্ছে। তো সেই অভিকর্ষ বল তো আমরা জানি যে F = mg। তার মানে এই অভিকর্ষ বলে কোন ত্বরণটা কাজ করছে? উত্তর হচ্ছে জি ত্বরণটা কাজ করছে। এখন বলতো, তো জি ত্বরণটা সবসময় কোন দিকে কাজ করে বলতো? বস্তু যে জায়গায় অবস্থান করুক না কেন, বস্তু এ অবস্থানে থাকুক, বি অবস্থানে থাকুক, আর সি অবস্থানে থাকুক, বস্তু যে অবস্থানেই থাকুক না কেন, জি ত্বরণটা সবসময় কোন দিকে কাজ করে বলো? নিচের দিকে। নিচের দিকে কাজ করে। তার নিচের মানে দিকে স্যার। হ্যাঁ, তার মানে নিচের দিক বলতে আসলে এই যে নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে, তাই না? তার মানে আমরা বলতে পারি ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর কাজ করে। তো ভার্টিক্যাল অ্যাক্সিস বলতে, ভার্টিক্যাল মানে উলম্ব অ্যাক্সিস। তো উলম্ব অ্যাক্সিস বলতে আমরা কি নামকরণ করেছি এখানে? ওয়াই। আর আনুভূমিক অ্যাক্সিস আমরা কি নামকরণ করেছি এখানে? এক্স, তাই না? অক্ষ বরাবর সেখানে। হ্যাঁ, আচ্ছা, এখন বলো তো, একটু বুদ্ধিমানের স্যার। পরিচয় দিবে, বুদ্ধিমানের পরিচয় দিবে। আমি এখানে একটা চিত্র ড্রয়িং করছি, দেখো বি থেকে X অক্ষ। যখন বস্তুটা বি তে অবস্থান করেছিল, তো আচ্ছা, এ দিয়ে দেখাই আমরা। বস্তুটা যখন এ তে অবস্থান করেছিল তখন তার অভিকর্ষ ত্বরণ কোন দিকে কাজ করবে? খাড়া নিচের দিকে। তাহলে নিচের এদিকে জি ত্বরণটা কাজ করবে, এদিকে নিচের দিকে তোমার জি ত্বরণটা কাজ করবে। ওকে, আচ্ছা, এখন জি তার মানে আমার ওয়াই অক্ষ বরাবর ত্বরণটা আছে। তো সেই দেখো আমি বাম পাশে লিখেছি, দেখো এ ওয়াই ইকুয়াল টু মাইনাস জি। আচ্ছা, এ ওয়াই সমান মাইনাস জি কেন লিখলাম বলো তো? ওয়াই দ্বারা বোঝানো হচ্ছে ভার্টিক্যাল, উলম্ব বরাবর ত্বরণটা থাকবে শুধু। এখন মাইনাস জি কেন এটা লেখা হলো? অভিকর্ষ ত্বরণের বিপরীত দিক দিয়ে যাচ্ছিল স্যার। আচ্ছা, শুরুতে বলো তো এই বস্তুটা কি অভিকর্ষ বলের দিকে যাচ্ছে না অভিকর্ষ বলের বিরুদ্ধে যাচ্ছে? শুরুতে যে নিক্ষেপ করলা সেটা কোন দিকে যাচ্ছে? বিরুদ্ধে স্যার, অভিকর্ষ দিকে। বলের বিরুদ্ধে যাচ্ছে। এই জন্য আমরা জিটাকে কি ধরেছি? মাইনাস। আর একমাত্র মুক্তভাবে যখন পতনশীল হয় সেই ক্ষেত্রে জিটা কি হয়? প্লাস হয়। আর তো যেহেতু শুরুর গতি থেকে জিটা প্লাস হবে না মাইনাস হবে সেটা নির্ধারণ করতে হবে। তো শুরুতে তো আমরা এটা নিক্ষেপ করেছি, তাই না? এই জন্য এ ওয়াই ইকুয়াল টু মাইনাস জি। আচ্ছা, এখন বলো তো আনুভূমিক বরাবর ত্বরণটা কত হবে? আমি যদি তোমার আনুভূমিক বরাবর একটা রেখা কল্পনা করি, এক্স অক্ষ বরাবর, এই যে এক্স অক্ষ বরাবর একটা রেখা কল্পনা করলাম, বলো তো জি নিচের দিকে কাজ করছে, আর এক্স অক্ষের সাথে জি তাহলে কত অ্যাঙ্গেল তৈরি করেছে বলো? কুইক রেসপন্স করো। এক্স অক্ষের দিকের সাথে জি কত? 90 ডিগ্রি স্যার। 90 ডিগ্রি। 0 ডিগ্রি স্যার। 90 ডিগ্রি স্যার। তাহলে এক্স অক্ষ বরাবর জি এর উপাংশ কত হবে? জি cos 90 ডিগ্রি। 0 হবে স্যার। উপাংশ বিভাজকটা নিয়ে আসতে হবে। তাহলে এক্স অক্ষ বরাবর জি এর উপাংশ হচ্ছে জি cos 90 ডিগ্রি। তো জি cos 90 ডিগ্রি মানে কত? জি cos 90 ডিগ্রি মানে হচ্ছে 0। তার মানে আনুভূমিক বরাবর কোনো ত্বরণ নাই। তার মানে এই যে দেখো বাম পাশে ax = 0 লেখা হয়েছে। তাহলে পাশের ত্বরণ কয় মাত্রিক বলো? দ্বিমাত্রিক না একমাত্রিক? দ্বিমাত্রিক। পাশের ত্বরণ হচ্ছে একমাত্রিক। পাশের ত্বরণ একমাত্রিক। আনুভূমিক বরাবর কোনো ত্বরণ নাই। ax = 0। তাহলে কোন বরাবর শুধু ত্বরণ তার আছে? মানে স্যার উলম্ব বরাবর শুধু নিচের ত্বরণ বরাবর। আছে। সেই ত্বরণটা বরাবর। হচ্ছে ay = -g। তার মানে পাশের ত্বরণ হচ্ছে একমাত্রিক। পাশের ত্বরণ দ্বিমাত্রিক না একমাত্রিক? ব্যাখ্যা করো। অনুধাবনমূলক প্রশ্ন। পরীক্ষায় এলে পারা যাবে? জি স্যার। আচ্ছা, তাহলে কি উত্তর দিবে? যে বলবে যে প্রাসের গতির ক্ষেত্রে বাতাসের বাধা বা অন্যান্য বলের উপস্থিতি অগ্রাহ্য করা হয়। সুতরাং প্রাসের গতি শুধুমাত্র অভিকর্ষ বলের ক্রিয়ায় সম্পন্ন হয়। তো এই অভিকর্ষ বল বা অভিকর্ষ ত্বরণ যেহেতু উলম্ব বরাবর কাজ করে, এই জন্য তোমার উলম্ব বরাবর ত্বরণ থাকে, কিন্তু সেই অভিকর্ষ ত্বরণে আনুভূমিক বরাবর কোনো উপাংশ থাকে না, সেটা শূন্য হয়ে যায়। এই জন্য প্রাসের গতির ক্ষেত্রে তোমার ত্বরণ হচ্ছে একমাত্রিক। ওকে, ত্বরণ হচ্ছে একমাত্রিক। ক্লিয়ার কিনা সবাই? জি স্যার। আচ্ছা, এবারে দেখো তাহলে ত্বরণের ব্যাপারটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এবারে বলো তো আমরা যে নিক্ষেপণ বিন্দু, মূল বিন্দু থেকে যে একটা বস্তুকে নিক্ষেপ করলাম সেটা v0 বেগে নিক্ষেপ করা হয়েছে এবং সেটা অনুভূমিকের সাথে থিটা নট কোণে। তাহলে বলো তো এই যে v0 বেগে যে তুমি নিক্ষেপ করলে, তো বেগ তো ভেক্টর রাশি, তাই না? তো এই ভেক্টর রাশি বেগ যেহেতু তোমার অনুভূমিকের সাথে থিটা নট অ্যাঙ্গেল তৈরি করেছে, তাহলে নিক্ষেপণ বিন্দুতে এই বেগের দুইটা উপাংশ তৈরি হবে, একটা আনুভূমিক বরাবর উপাংশ আর একটা উলম্ব বরাবর উপাংশ। তো যেহেতু মূল বিন্দুতে এই উপাংশটা তৈরি হবে, এই জন্য দেখো আমরা বাম দিকে লিখেছি vx0 দ্যাট ইজ ইকুয়াল টু আনুভূমিক উপাংশটা হচ্ছে v0 cos θ0।
আর উলম্ব উপাংশটা হচ্ছে ভি ওয়াই নট, দ্যাট ইজ ইকুয়াল টু ভি নট সাইন থেটা নট। কস থেটা নট সাইন থেটা নট কি করে এলো, এটা কি ক্লিয়ার সবাই? জি স্যার, জি স্যার ভেক্টর একটা লম্ব আর একটা ভূমি বরাবর। হ্যাঁ, ভেক্টর থেকে আমরা শিখে এসেছি। তাহলে ওইগুলো কিন্তু সবসময় মাথায় রাখবো, এগুলো ভুলে গেলে হবে না। এই যে যে দুটি উলম্ব উপাংশ, একটা আনুভূমিক উপাংশ আর একটা উলম্ব উপাংশ, লম্ব উপাংশে বিভাজন যেটা, তাহলে এই যে এক্স অক্ষ বরাবর বেগের উপাংশটা মূল বিন্দুতে সেটা হচ্ছে ভি নট কস থেটা নট, আর ওয়াই অক্ষ বরাবর মূল বিন্দুতে উলম্ব বেগের উপাংশ হচ্ছে ভি নট সাইন থেটা নট। এই যে চারটা জিনিস আমি বক্স করে ট্রিপল স্টার দিয়েছি, এই চারটা জিনিস সব সময় ব্যবহার হবে। প্রাসের গতি যতগুলো জিনিস আলোচনা করবে, এই চারটা জিনিস সবসময় ব্যবহার করতে হবে। তাহলে নিক্ষেপণ বিন্দুতে তার আদি বেগের আনুভূমিক উপাংশ কত, ভি নট কস থেটা নট, আর উলম্ব উপাংশ কত কত, ভি নট সাইন থেটা নট। আর আনুভূমিক ত্বরণ শূন্য, কেন শূন্য ব্যাখ্যা দেওয়া হয়ে গেছে অলরেডি। আর এ ওয়াই ইকুয়াল টু মাইনাস জি, মাইনাস কেন জি, কেন এখানে তোমার মূল বিন্দু থেকে নিক্ষেপ করা হচ্ছে এটা, আর তির্যক ভাবে উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে, এই জন্য তোমার অভিকর্ষ বলের বিরুদ্ধে নিক্ষেপ করা হচ্ছে, যার জন্য তোমার জি ত্বরণটা কি হয়েছে, মাইনাস হয়েছে। এই চারটা রাশির ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে বলো, তাহলে পরের গুলো একেবারে ইজি। জি স্যার। আচ্ছা, এখন আমাকে জি, বলো স্যার। তো, এখন আমাকে বলো, যে পারবে সে বলবে। বলো তো, আমরা এই যে ও বিন্দু থেকে যে নিক্ষেপ করলাম, তাহলে এই প্রাসের গতিপথের যে কোনো বিন্দুতে আমরা বেগের কয়টা করে উপাংশ পাবো? এটা যেহেতু দ্বিমাত্রিক, তাহলে সকল পয়েন্টে বেগের দুইটা করে উপাংশ পাবো, একটা আনুভূমিক উপাংশ ভি(x) আর একটা উলম্ব উপাংশ। দুইটা করে স্যার। আচ্ছা, এখন বলো তো, আমি এই নিক্ষেপণ বিন্দু হতে যত উপরের দিকে উঠতে থাকবো, ততই এই উলম্ব বেগের যে মানটা, এই যে ভি ওয়াই, যেটা বিভিন্ন পয়েন্টে ভি ওয়াই এর মান কিন্তু চেঞ্জ হবে। তো এই ভি ওয়াই এর যে মানটা, এই মানটার কি হবে বলো তো? মানটা বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? কমবে স্যার। মানটা কমে যাবে। কমতে থাকবে। এই মানটা কমতে 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 বি পয়েন্টে এসে দেখো ভি ওয়াইটা কত হয়ে গেল, দেখো কমবে স্যার, আস্তে আস্তে কমবে। জিরো হবে। হয়ে গেল, Zero হয়ে গেল। হয়ে গেল। তার মানে এই জায়গায় তোমার উলম্ব বেগের উপাংশ নাই বলেই তো তোমার এই বি বিন্দু হতে প্রাসটার উপরের দিকে যায় নাই, সেটা বি বিন্দু হতে জিরো হয়ে যাচ্ছে নিচের দিকে, সর্বোচ্চ তাই। নিচের দিকে পতিত হচ্ছে। তার মানে এই বি বিন্দুতে প্রাসের বেগ কয়মাত্রিক? ভেরি ইম্পর্টেন্ট। বি বিন্দুতে প্রাসের বেগ সর্বোচ্চ উচ্চতা, এটাকে সর্বোচ্চ উচ্চতা বলা হয়। একমাত্রিক। এই সর্বোচ্চ উচ্চতায় প্রাসের যে বেগ বা গতি, সেটা কয়মাত্রিক? একমাত্রিক। এবং সেখানে কোন উপাংশটা শুধু থাকবে? চিত্রে দেখানো হচ্ছে, দেখো, সেটা Vx, অর্থাৎ Vx আনুভূমিক উপাংশটা থাকবে, উলম্ব বরাবর কোনো উপাংশ থাকবে না। এটা ক্লিয়ার হয়েছে কিনা বলো তো? সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগ একমাত্রিক, শুধু উলম্ব উপাংশ শূন্য, আনুভূমিক উপাংশ থাকবে, জি স্যার। উলম্ব উপাংশ থাকবে না। এবং এই সর্বোচ্চ উচ্চতার আগে যে কোনো পয়েন্টে প্রাসের যে বেগ, সেটা দুইটা করে উপাংশ থাকবে, একটা হচ্ছে Vx আর একটা Vy। Vx তো x অক্ষে বরাবর থাকবে, আর Vyটা উলম্ব বরাবর, যেহেতু প্রাসটা উপরের দিকে উঠছে এই জন্য উপরের দিকে থাকবে। এরপরে সর্বোচ্চ উচ্চতায় এসে আমরা শুধু Vx পেলাম, একমাত্রিক। এরপরে যখন এই সর্বোচ্চ উচ্চতা থেকে নিচের দিকে পড়তে থাকবে, এই চিত্রটা আগে অ্যানালাইসিসটা ভালো করে বুঝতে হবে। তাহলে এটা যখন নিচের দিকে পড়তে থাকবে, তখন আনুভূমিক বেগের উপাংশ কিন্তু তোমার x অক্ষ বরাবরই থাকবে, কিন্তু উলম্ব বেগটা কোন দিকে থাকবে বলো তো? সেটা কি উপরে থাকবে না নিচের দিকে থাকবে? নিচের দিকে। নিচের দিকে থাকবে। নিচের কেন? দিকে এটা তো পড়তেছে। নিচের দিকে পড়ছে এখন। তার মানে সর্বোচ্চ উচ্চতার আগে উলম্ব বেগের উপাংশটা ধনাত্মক উপরের দিকে থাকবে, আর সর্বোচ্চ উচ্চতার পরে উলম্ব বেগের উপাংশগুলো নিচের দিকে থাকবে। এই চিত্রটা ক্লিয়ার হয়েছে কিনা এখন আমাকে একটু বলো। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা জি স্যার। যে কোনো সময় পরে বেগ বের করতে চাই। বেগ বের করার পর যে কোনো সময় পরে বেগ বের চাইলে কোন ফর্মুলা ইউজ করতে হয়? এই যে v = v0 + at, সময় সাপেক্ষে বেগ চাইলে আমরা এটা ইউজ করি, যেটা আমরা অলরেডি শিখে এসেছি। এখন এটা যেহেতু দ্বিমাত্রিক, আমরা ধরো এ পয়েন্টে প্রাসটার বেগ বের করতে চাই, তাহলে এ বিন্দুতে প্রাসের দুইটা বেগ থাকবে, একটা হচ্ছে Vx আর একটা Vy। তো এই সমীকরণটাকে দেখো, খেয়াল করো, এই যে v = v0 + at, এটাকে দেখো x অক্ষ বরাবর যে বেগটা তুমি বের করতে চাচ্ছ সেটাকে লেখা হলো। দেখো তো, ওই যে v = v0 + at, এটাকে যে আমরা vx = vx0 + axt কে যে লিখলাম, এটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? x অক্ষ বরাবর বেগের উপাংশটা বের করতে চাচ্ছি, যার জন্য এই প্রথমে v এর জায়গায় x লেখা হয়েছে। আর v0 এর ক্ষেত্রে নিক্ষেপণ বিন্দুতে যে উপাংশ, দ্যাট ইজ vx0। আর ত্বরণের ক্ষেত্রে ax, আর t এর ক্ষেত্রে tx ty লেখার দরকার নাই, কেননা তোমার এ বিন্দুতে তোমার সময় একই থাকবে, x ডাইমেনশন y ডাইমেনশন উভয় ক্ষেত্রে সময় সেম, যার জন্য tx ty দিয়ে লেখার প্রয়োজন নাই, ওখানে শুধু t দিয়ে লিখবে। ওকে, আচ্ছা, এখন এই যে চারটা জিনিস আমরা পড়লাম, এই চারটা জিনিস এখন প্রয়োগ করো। বলো তো vx0 এর জায়গায় কি লিখবে? বলো কুইক। vx0 এর জায়গায় কি? হ্যাঁ, v0 cos θ0। আর ত্বরণ দেখো, ভেরি ইম্পর্টেন্ট, ত্বরণ কত? শূন্য। আনুভূমিক ত্বরণ নাই, কিন্তু ত্বরণ শূন্য হবার কারণে
জিরো ভেরি ইম্পর্টেন্ট। সমবেগে এই অংশটা হচ্ছে কিন্তু ইয়া এখন জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা, এই অংশটা যে জিরো হয়ে যাচ্ছে, তাহলে কি আমরা বলতে পারি যে প্রাসের গতির ক্ষেত্রে আনুভূমিক বেগ সময়ের উপরে নির্ভর করে না? জি স্যার, জি বলা যায়। স্যার। কেন নির্ভর করে না? কারণ প্রাসের গতির ক্ষেত্রে আনুভূমিক ত্বরণ নাই। আনুভূমিক ত্বরণ না থাকার কারণে দেখো জি স্যার, টাইম এটা ফ্যাক্টরটা সমবেগ টাইম হবে ফ্যাক্টরটা ইউজলেস হয়ে যাচ্ছে, এটার টাইম ফ্যাক্টরটা ব্যবহার হচ্ছে না। সুতরাং তোমার এই প্রাসটা তো এ বিন্দুতে ধরো 1 সেকেন্ড অবস্থান করবে, বি বিন্দুতে ধরো 3 সেকেন্ড অবস্থান করবে, সি বিন্দুতে ধরো 5 সেকেন্ড অবস্থান করবে। তাহলে সময় পরিবর্তন হচ্ছে, বাট আনুভূমিক বেগের উপাংশের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। দ্যাট ইজ ভি নট কস থিটা নট। এটা সময়ের উপরে নির্ভর করে না। তাহলে প্রাসের গতির স্যার এটা ক্ষেত্রে ধ্রুব থাকবে? হ্যাঁ, ধ্রুব থাকবে। ভেরি গুড। তাহলে প্রাসের গতির ক্ষেত্রে আনুভূমিক বেগ ধ্রুব থাকে কেন? ব্যাখ্যা করো। অনুধাবনমূলক প্রশ্ন, 2 মার্কের। তাহলে বলবে যে প্রাসের গতির ক্ষেত্রে আনুভূমিক ত্বরণ নাই। এই আনুভূমিক ত্বরণ না থাকার কারণে তোমার ওই টাইম ফ্যাক্টরটি, তোমার যেহেতু আনুভূমিক ত্বরণ শূন্য, তাহলে শূন্যের সাথে টাইম ফ্যাক্টর গুণ করলে কত হচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে। তার মানে তোমার টাইম ফ্যাক্টরটা এখানে ইউজলেস হচ্ছে। এই জন্য তোমার প্রাসের গতির ক্ষেত্রে আনুভূমিক জি স্যার। বেগ সময়ের উপরে নির্ভর করে না। এটা তোমার নির্ভর করে কার উপরে? ভি নট আর কস থিটা নট এর উপরে নির্ভর করে। তো তুমি যে এই যে একটা প্রাসকে যে তুমি নিক্ষেপ করলে, এই একটা নির্দিষ্ট প্রাসের ক্ষেত্রে ভি নট আর কস থিটা নট কি পরিবর্তন হবে না একই থাকবে? বলো। এটা প্রাসের, তুমি যে এই বস্তুটাকে যে নিক্ষেপ করলে থিটা নট কোণে আর ভি নট বেগে, এটা কি চেঞ্জ হবে না একই থাকবে? একটা নির্দিষ্ট প্রাসের ক্ষেত্রে ভি নট আর থিটা নট কিন্তু কনস্ট্যান্ট। একই থাকবে কনস্ট্যান্ট হলে স্যার। ভি নট থিটা নট কনস্ট্যান্ট হলে ভিএক্স এর মানটা অলওয়েজ কি থাকবে? বলো। কনস্ট্যান্ট আর থাকবে অলওয়েজ স্যার। একই থাকবে। কনস্ট্যান্ট থাকবে। তার মানে এ বিন্দুতে ভিএক্স এর যে মান পাবে, বি বিন্দুতে ভিএক্স এর মান সেম, সি বিন্দুতে ভিএক্স এর মান সেম। তার মানে প্রাসটা আনুভূমিক বরাবর কিভাবে গতিশীল? উত্তর হচ্ছে সমবেগে গতিশীল, সমবেগে। ধ্রুববেগে গতিশীল। সমবেগে গতিশীল থাকার কারণে দেখো আমি এখানে গুরুত্বপূর্ণ একটা লেখচিত্র ড্রয়িং করেছি। এইটা আমাকে একটু বোঝাও তো, দেখো তো। ভিএক্স বনাম টি, ভিএক্স বনাম টি মানে তাহলে কার লেখচিত্র এটা? বলো। আনুভূমিক বেগ স্যার বনাম সময় আনুভূমিক লেখচিত্র। বেগের। তাহলে আনুভূমিক বেগ বনাম সময় লেখচিত্রে তাহলে তো প্রাসটা আনুভূমিক বরাবর সমবেগে গতিশীল, ধ্রুব বেগে গতিশীল। তার মানে সময় জি পরিবর্তন স্যার। হবে কিন্তু বেগের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই যে এটা সমবেগে গতিশীল, লেখটা ক্লিয়ার হয়েছে সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, একই ভাবে তাহলে তোমার এই ভিএক্স টা হচ্ছে ভি নট কস থিটা নট। এটা ভি নট আর থিটা নট এর উপরে নির্ভর করবে। তো একটা নির্দিষ্ট প্রাসের ক্ষেত্রে তো ভি নট আর থিটা নট কনস্ট্যান্ট। সুতরাং ভিএক্স এর মানটা এই প্রাসের গতিপথের সকল পয়েন্টে একই থাকবে। তার মানে সেটা ধ্রুব বেগে গতিশীল হবে। তো সেটা হচ্ছে ভিএক্স ইকুয়াল টু ভি নট কস থিটা নট। এটা দিয়ে আমরা বের করব। একইভাবে উলম্ব উপাংশটা লেখো তো। উলম্ব উপাংশে যে ভি নট ইকুয়াল টু ভি নট এ টি, তো এটাকে ওয়াই অক্ষ বরাবর যখন লিখবে তখন শুরুতে কি লিখবে? ভি ওয়াই। ভি ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু ভি ওয়াই নট। এই সমীকরণটা দেখো, ভি ওয়াই নট প্লাস এ ওয়াই টি। ওই উপরের সমীকরণটা লেখা হচ্ছে দেখো, ভি ইকুয়াল টু ভি নট প্লাস এ টি। এটাকে আমরা দুইটা ডাইমেনশনে আলাদা করে দিচ্ছি, আমরা দুইটা ডাইমেনশনে, যেহেতু দ্বিমাত্রিক এটা। এবারে মান বসিয়ে দাও। ভি ওয়াই নট মানে কত? ভি নট সাইন থিটা নট। আর এ ওয়াই মানে কত? মাইনাস জি ইন্টু টি। এই জায়গায় দেখো তো কিন্তু টাইম ফ্যাক্টরটা কিন্তু এখানে ইউজেস হবে, কাজ করবে, কেননা এখানে জি ত্বরণ আছে, তাই না? তার মানে প্রাসের গতির ক্ষেত্রে কিন্তু উলম্ব বেগ সময়ের উপরে নির্ভর করবে। আচ্ছা, এখন বলো তো, এই যে ভি ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি, এই সমীকরণটা ভি ইকুয়াল টু ভি নট মাইনাস এটির অনুরূপ না? জি স্যার। জি স্যার। তো ভি জি ইকুয়াল স্যার, টু ভি একই। নট মাইনাস এটির লেখচিত্র কি ছিল? দেখো ডান দিকে আমি অলরেডি ড্রয়িং করে দিয়েছি, দেখো। জি স্যার। অনুরূপ। ভি নট মাইনাস এটির লেখচিত্র কি? সর্বোচ্চ বিন্দু থেকে ওয়াই অক্ষকে ছেদকারী কোন একটা বিন্দু থেকে শুরু হয়ে এটা নিচের দিকে যাবে, যেহেতু মাইনাস, এই যে মাইনাস জি। ক্লিয়ার? এই লেখটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, বলো তো, যে যে পারো সে বলো, এই যে বি বিন্দুটা, এই যে বি বিন্দুটার ক্ষেত্রে প্রাসটি কোথায় অবস্থান করবে? বলো। উপরে সর্বোচ্চ বিন্দুতে স্যার, সর্বোচ্চ সর্বোচ্চ উচ্চতায়। উচ্চতায়। সর্বোচ্চ 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 উচ্চতায় ভিওয়াইটা কত হয়ে যায়? 0 হয়ে যায়। এরপরে তো বি 0 বিন্দু থেকে এটা নিচের দিকে যাচ্ছে, তাই না? তাহলে নেগেটিভ ঢাল। তো নেগেটিভ ঢাল হলে তো তাহলে সেই ক্ষেত্রে কি হবে? মাইনাস হবে। তাহলে যে এখানে বি এই পয়েন্টে শূন্য হয়ে এটা আবার নেগেটিভ দিকে যাচ্ছে। ক্লিয়ার কিনা দেখো এই সমীকরণটা, এই লেখটা। স্যার একটা প্রশ্ন আছে স্যার। বলো কুইক। স্যার আপনি বলছেন যে সর্বোচ্চ উচ্চতায় বেগটা সবসময় শূন্য থাকবে, কিন্তু আমরা যদি সর্বোচ্চ উচ্চতায় ওইটাকে দুইটা উপাংশে ভাগ করি, অর্থাৎ এক্স এক্স অক্ষ বরাবর কিন্তু একটা বেগ থেকে যাচ্ছে যেটা ধ্রুব। হুম হুম, বলো বলো কুইক। কে প্রশ্ন করছিল? বলো, আমি বুঝতে পারি নাই।
স্যার আমার একটু ইন্টারনেট সমস্যা স্যার, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। কিন্তু স্যার আপনি বললেন যে এক্স অক্ষ বরাবর সবসময় বেগ ধ্রুব থাকে। আমরা যদি সর্বোচ্চ উচ্চতায় ওই যে বিন্দুটাকে দুইটা উপাংশে ভাগ করি, হ্যাঁ, বেগ থাকতেছে। আমার প্রশ্নটা স্যার এইটা, তাহলে কি শূন্য আসতেছে? মানে অবশ্যই সর্বোচ্চ আসবে। মানে কি বিন্দুতে? বলে ছেলে, পাগল ছেলে, তোমার এখানে ওয়াই অক্ষের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করেছে? এটা 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি হলে ওখানে ওই বরাবর উপাংশ কত হবে? 0 cos 90 কত হয়ে যায়? 0 হয়ে যায়। তোমার যখন বি বিন্দুতে অবস্থান করবে তখন সেটা ওয়াই অক্ষের জি সাথে কত অ্যাঙ্গেল তৈরি করছে? 90 ডিগ্রি না? মানে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে না? তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করলে ওই উলম্ব বড় বড় উপাংশ কত হবে? ভি cos 90 দ্যাট ইজ ইকুয়াল টু 0, যার জন্য তার উলম্ব উপাংশ শূন্য হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি তাহলে বলছি স্যার আমরা এক্স অক্ষ বরাবরের কথা। ভি ওয়াই পেয়ে গেলাম। ভি ওয়াই ইকুয়াল টু ভি নট, ভি নট সাইন থিটা নট মাইনাস ভিটি। তাহলে এই যে ভি এক্স আর ভি ওয়াই পরস্পর কিভাবে ক্রিয়াশীল? লম্বভাবে ক্রিয়াশীল। সেটা তো তোমরা চিত্রে দেখতে পাচ্ছ। তাহলে এখানে লব্ধি বেগটা স্পর্শক ড্রয়িং করতে হবে। যেমন এই যে আমরা সি পয়েন্টে স্পর্শক ড্রয়িং করেছি, সেটাকে আমরা নামকরণ করেছি ভিসি। এ পয়েন্টে বেগ বের করেছি আমরা, এই জন্য নামকরণ করেছি ভি এ। স্পর্শক ড্রয়িং করতে হবে। তাহলে ভি এ ইকুয়াল টু, দেখো তো ভি এক্স আর ভি ওয়াই যেহেতু লম্বভাবে ক্রিয়াশীল, তাহলে আমরা সূত্র কি জানি? দুটা ভেক্টর লম্বভাবে ক্রিয়াশীল হলে সূত্র কি হয়? রুট ওভার পি স্কয়ার প্লাস কি স্কয়ার। ভেক্টরের জ্ঞান কিন্তু মনে রাখতে হবে। তাহলে ভি এ ইকুয়াল টু রুট ওভার ভি এক্স স্কয়ার প্লাস ভি ওয়াই স্কয়ার। তাহলে ভি এক্স আর ভি ওয়াই এর মান এই উপরের এই দুটা সমীকরণ থেকে পেয়ে যাব। এই বক্সে দুটো সমীকরণ, এই দুটো সমীকরণ থেকে আমরা পেয়ে যাব। সেই ভি এক্স ভি ওয়াই এর মানটা এখানে অ্যাপ্লাই করলে ওই বিন্দুতে লব্ধি বেগটা পেয়ে যাবে। ক্লিয়ার সবাই? তাহলে আমরা এই সমীকরণ ব্যবহার করে লব্ধি বেগ বের করব। এবারে লব্ধি বেগের দিক বের করার জন্য কি করবে? দিক বের করার জন্য আমরা এই যে tan θ ইকুয়াল টু কিউ sin আলফা ডিভাইডেড p প্লাস কিউ cos আলফা, এটা আমরা অ্যাপ্লাই করব। তো এ বিন্দুতে আমরা যেহেতু দিক বের করতে চাচ্ছি, সুতরাং ভি এ ভিএক্স এর সাথে থিটা এ অ্যাঙ্গেল তৈরি করেছে। তো যার সাথে অ্যাঙ্গেল তৈরি করে সেটা নিচে থাকে, এই যে ভিএক্স এটা নিচে আছে আর উপরে অপর অংশটা থাকবে। এই সমীকরণগুলো ব্যবহার তো আমরা ভেক্টরে ক্লিয়ার করে দিয়েছি, এখন আর অত ডিটেইলস যাওয়ার সুযোগ নাই। তাহলে tan θ a দ্যাট ইজ ইকুয়াল টু, ক্যালকুলেশন করলে vy বাই vx, তাহলে θ a ইকুয়াল টু tan ইনভার্স vy ডিভাইডেড vx। অর্থাৎ উলম্ব বরাবর বেগের যে মানটা পাবে আর আনুভূমিক বরাবর যে বেগের মানটা পাবে সেটা ক্যালকুলেশন করে তার tan ইনভার্স নিলে তুমি কি পেয়ে যাবে? বেগের এই লব্ধি বেগ যেটা va তার দিক পেয়ে যাবে। এই দিকটা কিন্তু x অক্ষের সাথে উৎপন্ন কোণ, অর্থাৎ vx এর সাথে উৎপন্ন কোণ। তাহলে vy এর সাথে উৎপন্ন কোণ বের করার জন্য কি করবে? 90 থেকে ওই অ্যাঙ্গেলটা মাইনাস করে দিবে। ক্লিয়ার 90 কিনা থেকে সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ যে কোনো সময় পরে প্রাসের বেগ বের করা যাবে কিনা বলো? এই যে এতক্ষণ যে থিওরিটা করলাম, এই থিওরিটা হচ্ছে যে কোনো সময় পরে প্রাসের বেগ নির্ণয়। এটা ক্লিয়ার কিনা? স্যার। আচ্ছা, স্যার। এবারে আমরা অবস্থান বের করব। অবস্থান বলতে আসলে দূরত্ব বোঝানো হয়। অবস্থান বের করার ফর্মুলা হচ্ছে s = v naught t plus half a t square, দূরত্ব বের করার যে ফর্মুলা। তো আমরা ধরো সি পয়েন্টে অবস্থান বের করব। অবস্থান বলতে বোঝানো হয় যে প্রাসটি মূল বিন্দু হতে কত দূরে অবস্থান করছে। এখন বলো তো, এই চিত্রানুসারে বলো, কুইক রেসপন্স করবে। চিত্রানুসারে প্রাসটি মূল বিন্দু থেকে যখন সি তে অবস্থান করবে তখন কত দূরত্বে অবস্থান করছে? চিত্র থেকে বলো। আর আর দূরত্বে। আর দূরত্বে আর অবস্থান করছে। দূরত্বে তো আর এর মধ্যে কিন্তু আবার এটা যেহেতু দ্বিমাত্রিক, সুতরাং আর এর মধ্যে কিন্তু দুইটা ডিসটেন্স কভার করেছে তোমার এই প্রাসটি। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আর একটা ওয়াই অক্ষ বরাবর। সেটা দেখানোর জন্য Y দেখো অক্ষ আমি লম্ব বরাবর। টেনে দিয়েছি। হ্যাঁ, লম্ব টেনে দিয়েছি। দিলে এই যে সি থেকে ই পর্যন্ত যেটা, সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব, আর ও থেকে ই পর্যন্ত যে দূরত্ব সেটা এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব। ওকে, তাহলে আমার এখানে এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্টটা বের করতে হবে। আচ্ছা, এখন বের করার সূত্র কোনটা? এই যে s = v naught t plus half a t square। তুমি যখন x অক্ষ বরাবর দূরত্ব বের করবে তখন s এর জায়গায় কি লিখবে? দেখো, কথা বলো। এক্স লিখবো, এক্স এর পরিমাণ। স্যার। তো স্লো রেসপন্স করো কেন? s এর জায়গায় কি লিখবে? x। আর y অক্ষ বরাবর দূরত্ব বের করার সময় s এর জায়গায় কি লিখবে? y। আর বাকি সূত্র তো হ্যাঁ। ওইভাবে লিখতে হবে। v naught এর জায়গায় কি লিখবে এখন বলো? v naught এর জায়গায় vx naught t প্লাস হাফ VX naught। এক্স টি স্কয়ার। এবারে ওই যে চারটা জিনিস, এই যে বক্সের মধ্যে যে চারটা জিনিস, এই চারটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে। ওই চারটা জিনিস দিয়ে সবসময় কাজ করতে হবে। তাহলে এই যে vx নট এর পরিবর্তে v নট cos থিটা নট, আর টাইমই থেকে যাবে। আর হাফ x মানে কত? 0 * t স্কয়ার। তো 0 * t স্কয়ার মানে কত? এই টার্মটা 0 ভ্যানিশ হয়ে যাবে, এই টার্মটা বাদ। তাহলে x = v নট cos থিটা নট। 0 হয়ে যাবে। একইভাবে y অক্ষ বরাবর এই সমীকরণটা লেখার পরে আমরা ফাইনালি পেয়ে যাচ্ছি y = v নট sin থিটা নট * t minus half j t স্কয়ার। দেখো এটা ক্লিয়ার হয়েছে কিনা? x আর y কিভাবে বের করতে হবে। আর x আর y পেয়ে গেলেই তো আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করব। r = কত? √x² + y²। r = √x² + y², পিথাগোরাস সূত্র।
ক্লিয়ার কিনা? এই যে অবস্থান জি, আর স্যার। ইকুয়াল টু রুট ওভার জি, স্যার। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাহলে যে কোনো সময় পরে প্রাসটি কত দূরত্বে অবস্থান করবে সেটা বের করার জন্য তোমার এই সমীকরণ ব্যবহার করে কি করবে, খেয়াল করে দেখো। এই সমীকরণ ব্যবহার করে আমরা এক্স এর মানটা বের করে নিব, টাইম কত সেই মানটা বসাতে হবে, আর কত বেগে কত কোণে নিক্ষেপ করেছে সেটা জানা আছে, ক্যালকুলেশন করলে এক্স এর মান পেয়ে যাবে, আর নিচের এই সমীকরণে মান বসালে তুমি ওয়াই এর মান পেয়ে যাবে। এই এক্স এবং ওয়াই এর মানটা নিচের যে সমীকরণ আছে এই যে আর ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এখানে অ্যাপ্লাই করলে তুমি কার মান পেয়ে যাবে, অবস্থান পেয়ে যাবে, অর্থাৎ মূল বিন্দু থেকে কত দূরে অবস্থান করছে সেটা পেয়ে যাবে। এবার এই অবস্থানের কিন্তু দিক বের করা যায়, যে এক্স অক্ষের সাথে কত কোণে অবস্থান করছে আর ওয়াই অক্ষের সাথে কত কোণে অবস্থান করছে। লম্ব বাই ভূমি স্যার। হ্যাঁ, তো সেটা বের করার জন্য শর্টকাট ফর্মুলা হচ্ছে দিক থিটা ইকুয়াল টু tan ইনভার্স লম্ব বাই ভূমি। তো লম্ব বলতে আসলে তোমার ওয়াই ডাইমেনশন, ওয়াই অক্ষের মানটাকে বোঝানো হয়, আর ভূমি বলতে এক্স অক্ষের মানটাকে বোঝানো হয়। তো জি, স্যার। ওয়াই অক্ষের মান কত, এই যে আমরা এই সমীকরণ ব্যবহার করে 2 নং সমীকরণ ব্যবহার করে যে ওয়াইটা পাবো মান, সেই মানটা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে, এই জায়গায় অ্যাপ্লাই করতে হবে। আর ওই যে x ইকুয়াল টু v নট cos থিটা নট ইনটু t, এই সমীকরণ ব্যবহার করে যে x এর মান পাবে সেটা এখানে অ্যাপ্লাই করলে তার tan ইনভার্স নিলে তুমি সেটা পেয়ে যাবে। ক্লিয়ার কিনা বলো? তাহলে আমরা যে কোনো সময় পরে বেগ এবং অবস্থান স্যার বের যে করতে পারবো। থিটাটা পাবো স্যার ওইটা কি এক্স অক্ষ বরাবর? কি প্রশ্ন করছো আমি কিছু স্যার যে থিটাটা পাবো স্যার এটা কি এক্স অক্ষ বরাবর পাবো আমি? মানে ওই যে থিটা ইকুয়াল tan ইনভার্স y বাই x, হ্যাঁ, ওইটার মধ্যে যে থিটাটা পাবো এটা কি এক্স অক্ষ বরাবর? অবশ্যই x অক্ষ বরাবর, x অক্ষের সাথে উৎপন্ন কোণ। এই যে এখানে যে তুমি থিটা a ইকুয়াল টু tan ইনভার্স vy বাই vx, এটা কার সাথে উৎপন্ন কোণ? x অক্ষের vx এর সাথে উৎপন্ন কোণ। তাহলে এখানে এক্স অক্ষের সাথে। হ্যাঁ, তাহলে এই জি, যে স্যার। এখানে y বাই x এর যে নিচে যেটা থাকে তার সাথে উৎপন্ন কোণ হচ্ছে এটা। এই ফর্মুলাগুলো তো এখনো ক্লিয়ার হয়নি তোমাদের এত দূর জি, আসার স্যার। পরেও। আচ্ছা, তাহলে আমরা অবস্থান বের করা শিখলাম, দিক বের করা শিখলাম। এবার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, আমরা এই যে 1 নম্বর যে সমীকরণটা প্রাসের গতি এই পথের নামটা কি, নামটা আগে আমরা বের করব। তো আমরা 1 নম্বর সমীকরণ থেকে t ইকুয়াল টু কত লিখতে পারি বলো তো? এই যে 1 নম্বর সমীকরণ থেকে t সমান কত লিখতে পারি? x বাই v নট cos থিটা নট। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে t ইকুয়াল টু x বাই v নট স্যার, cos এটা থিটা নট, পক্ষান্তর। এই t এর মানটা আমরা এই 2 নম্বর সমীকরণে আমরা প্রয়োগ করব। তাহলে y ইকুয়াল টু v নট sin থিটা নট ইনটু t মাইনাস হাফ gt স্কয়ার, এখানে ওই t এর যে মানটা তোমরা বের করলে এই যে x, তোমার t এর মানটা হচ্ছে x ডিভাইডেড v নট cos থিটা নট, এটা 2 এ প্রয়োগ করব। করলে ক্যালকুলেশন করলে দেখো 2 আমি t এর মানটা বসিয়ে দিয়েছি এখানে। তো বসিয়ে দেওয়ার পরে এখন বলো তো এই v নট আর এই v নট কি হবে? কাটাকাটি হবে। আচ্ছা, তাহলে sin থিটা নট ভাগ cos থিটা নট মানে কি tan থিটা নট, তাহলে x tan থিটা নট, আর ডান দিকে যা আছে সেটাই ক্যালকুলেশন করে লেখা হলো। এখন এই সমীকরণটা খুবই গুরুত্বপূর্ণ, এই সমীকরণ ব্যবহার করে আমরা অঙ্ক করব, আগামী দিনে অঙ্ক করব, আজকে অঙ্ক আমরা যাব না। তো এই সমীকরণটা খুবই ইম্পর্টেন্ট একটা সমীকরণ, এই সমীকরণ ব্যবহার করে অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করতে পারি। যেখানে শব্দ হচ্ছে মিউট করে দাও। আচ্ছা, এখন তোমার এই সমীকরণটা থেকে তাকে দেখো আমি একটু সাজিয়ে লিখছি, y ইকুয়াল টু এই tan থিটা নটের পরিবর্তে আমি একটা ধ্রুবক ধরে নিয়েছি x a, তাহলে ax, আর x স্কয়ার বাদে বাকি যেগুলো আছে g বাই 2 v নট স্কয়ার cos স্কয়ার থিটা নট, এইটা একটা ধ্রুবক ধরে নিয়েছি আমরা b। কেননা তুমি একটা প্রাসকে যে বেগে যে কোণে নিক্ষেপ করেছে সেটা তো কনস্ট্যান্ট, সুতরাং জি তো কনস্ট্যান্ট, তাহলে tan থিটা নট একটা কনস্ট্যান্ট হবে, সেটাকে আমরা নামকরণ করেছি a, আর v বাই 2 v নট স্কয়ার cos স্কয়ার থিটা নট এটা অ্যানাদার কনস্ট্যান্ট হবে, যেটাকে আমরা নামকরণ করেছি b। তার মানে a আর b এই প্রাসের গতিপথের কি নির্দেশ করবে? দুটি ধ্রুবক নির্দেশ করবে। তাহলে আমরা ফাইনালি পেয়ে যাচ্ছি y ইকুয়াল টু ax মাইনাস bx স্কয়ার। এই যে y ইকুয়াল টু ax মাইনাস bx স্কয়ার, এটা কার সমীকরণ জানো? এটা ম্যাথে দেখবে তোমরা, এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। সুতরাং প্রাসের গতিপথ কি এখন বলো? পরাবৃত্ত। পরাবৃত্ত। এটা এমসিকিউ পরীক্ষা প্রশ্ন আসে, প্রাসের গতিপথ নিচের কোনটি? বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত? উত্তর হচ্ছে পরাবৃত্ত। মনে থাকবে? স্যার হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে আছে। হ্যাঁ হ্যাঁ, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথেও আছে এই সমীকরণটা, জেনারেল ম্যাথেও আছে। তোমাদের বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, জ্যামিতিতে আছে, দেখবে এই সমীকরণটা আছে। তাহলে এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। সুতরাং প্রাসের গতিপথ হচ্ছে পরাবৃত্ত। তাহলে আমরা প্রাসের গতিপথের নাম কি আমরা সেটা জানলাম, সেটার অ্যানালাইসিস শিখলাম, আর যে কোনো সময় পরে কিভাবে বেগ এবং অবস্থান বের করতে হয় সেই বিষয়গুলো আমরা জেনে গেলাম। এবারে দেখো প্রাস সম্পর্কিত কিছু রাশি আমরা বের করবো, যে প্রাসী সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাবে। তো সেটা বের করার জন্য দেখো সর্বোচ্চ উচ্চতার সংজ্ঞা হলো যে প্রাসটির গতিপথের যে বিন্দুতে উলম্ব বেগ 0 হয় সেই বিন্দু হতে ভূমি পর্যন্ত যে হাইট সেটাকে বলা হয় সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতা, তো এই পয়েন্টে বেগটা কি হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে ওই পয়েন্ট থেকে এই ভূমি পর্যন্ত যে দূরত্বটা সেটাই হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। এখন এই সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কত সময় লাগবে? তো সেটা বের করার জন্য আমরা
ভিওয়াই ইকুয়াল টু উলম্ব বরাবর যে সমীকরণ সেটা আমরা এখানে অ্যাপ্লাই করছি, ভিওয়াই ইকুয়াল টু ভিওয়াই নট প্লাস এ ওয়াই টি। আচ্ছা, এখন ভিওয়াই মানে সর্বোচ্চ উচ্চতায় উঠানোর যেহেতু সময় বের করছি, তাহলে সর্বোচ্চ উচ্চতায় এসে ভিওয়াই কত বলো? এই যে চিত্রে আমি ইন্ডিকেট করেছি ভিওয়াই কত, 0। তাহলে Zero, দেখো এখানে ভিওয়াই এর পরিবর্তে কিন্তু 0 লেখা হয়েছে, খেয়াল করো, ভিআই এর পরিবর্তে 0 লেখা হয়েছে। আর ভিওয়াই নট মানে কত? ভি নট সাইন থিটা নট। ওই চারটা জিনিস কিন্তু সবসময় মনে রাখবে, ওই চারটা জিনিস না হলে জি কিন্তু স্যার, তুমি সবসময় সামনে আগাইতে পারবে না। তো ভিওয়াই নট এর মান হচ্ছে ভি নট সাইন থিটা নট, আর এ ওয়াই মানে কত? মাইনাস জি ইন্টু, আর এই সর্বোচ্চ উচ্চতায় ওঠার যে সময় সেটা হচ্ছে টি এম। এই এম দ্বারা বোঝানো হচ্ছে ম্যাক্সিমাম হাইট, ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম, এটি দ্বারা ম্যাক্সিমাম হাইট ইন্ডিকেট করা হচ্ছে, মানে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় টি এম দ্বারা ইন্ডিকেট করা হচ্ছে। তাহলে এই এমটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট ইন্ডিকেট করছে। তাহলে আমার ফাইনালি টি এম ইকুয়াল টু কত হবে? ভি নট সাইন থিটা নট বাই জি। আচ্ছা, এখন এইটাকে আমি ওই নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমি একটু কম্পেয়ার করব। বলতো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি খাড়া উপরের দিকে নিক্ষেপ করি না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে এক্স অক্ষের সাথে খাড়া উপরের দিকে, তাহলে অ্যাঙ্গেল কত ডিগ্রি বলো কুইক? অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি স্যার। 90 ডিগ্রি। সাইন তাহলে 90 মান বলো তো, 1 হয়ে যাবে। তাহলে সাইন 90 ডিগ্রি মানে কত হয়ে যায়? 1 হয়ে যায় না? তার মানে 1 আমার হয়। এখানে দেখো ভি নট বাই জি 1 তৈরি জি হয়। স্যার। ওই যে খেয়াল করে দেখো, গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম নিক্ষিপ্ত বস্তুর আগের সমীকরণ আসবে স্যার। তার ক্ষেত্রে টি ইকুয়াল টু ভি নট বাই জি ছিল। সেটা কেন ভি নট বাই জি? সাইন কেন ওখানে কাজ করে না? কেন ওখানে অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি, তো অ্যাঙ্গেল 90 ডিগ্রি হওয়ার 90 কারণে সাইন 90 ডিগ্রি মানে কত? 1। তার মানে ওই টার্মটা ভ্যানিশ হয়ে যায়। ক্লিয়ার হয়েছে সবাই? জি স্যার। এই তাহলে টিএম ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট ডিভাইডেড জি, এটা ব্যবহার করে আমরা এই সর্বোচ্চ উচ্চতায় ওঠার যে সময়, সেই সময়টা আমরা এখানে বের করতে পারি। এবারে সর্বোচ্চ উচ্চতা কত সেটা বের করব। তো সর্বাধিক উচ্চতা বের করার জন্য ওই যে ভি স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার মাইনাস প্লাস 2ay, ওটা ইউজ করব আমরা। তো সেই উলম্ব বরাবর এই সমীকরণটাকে আমরা লিখলাম ভি ওয়াই স্কয়ার ইকুয়াল টু ভি ওয়াই নট স্কয়ার প্লাস 2ay ইনটু ওয়াই। এই ওয়াই দ্বারা বোঝানো হচ্ছে উলম্ব বরাবর উচ্চতা। আচ্ছা, তাহলে এখন ভি ওয়াই 0 লেখা মানে প্লাসটা কোথায় অবস্থান করছে বলো? ভিওয়াই এর পরিবর্তে যে আমি 0 লিখলাম, এই ক্ষেত্রে প্রাসটা সর্বাধিক সর্বোচ্চ উচ্চতায়। উচ্চতায় স্যার। সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করছে। সর্বোচ্চ উচ্চতায়। হ্যাঁ, সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করছে। তাহলে এখানে ভি ওয়াই নট এর পরিবর্তে কি লিখবে? ভি নট সাইন থিটা নট, তার উপরে স্কয়ার করতে হবে কিন্তু। তাহলে ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট মাইনাস জি স্যার, 2জি স্কয়ার। মাইনাস 2gh। তো মাইনাস, আর এ ওয়াই এর পরিবর্তে কি? মানে 2 এর 2 তো 2a এলো, আর এ ওয়াই এর পরিবর্তে কি? মাইনাস জি। জি আর এই ওয়াই মাইনাস এর জি। পরিবর্তে সর্বোচ্চ উচ্চতাটাকে আমরা ক্যাপিটাল এইচ নামকরণ করেছি। এইচ। চিত্রে দেখো এই যে ক্যাপিটাল এইচ। তাহলে ওয়াই এর পরিবর্তে আমরা কি লিখবো? যেহেতু এটা ভার্টিক্যাল, এই জন্য আমরা শুরুতে ওয়াই লিখেছিলাম, সেই ওয়াইটাকে আমরা রিপ্লেস করে এখন কি লিখছি? ক্যাপিটাল এইচ। ওকে, এবারে দেখো এখানে ক্যালকুলেশন করলে ক্যাপিটাল এইচ ইকুয়াল টু ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট ডিভাইডেড 2g। এখন তোমার নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এখানে অ্যাঙ্গেল কত? 90। তাহলে তোমার সাইন 90 মানে কত হয়? 1 হয়ে যায়। তার মানে দেখো এইচ ইকুয়াল টু ভি নট স্কয়ার বাই 2g। মনে পড়ে দেখো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে? জি স্যার, জি আগে স্যার। শুধু মানে ওটার সাথে যেটার একটা লিংক আছে, এটার ক্ষেত্রে অ্যাঙ্গেল আছে থিটা, কিন্তু ওটার ক্ষেত্রে অ্যাঙ্গেল 90 ছিল, যার জন্য ওখানে সাইন অ্যাঙ্গেলটা আসে নাই। এই হচ্ছে তোমার জি স্যার। পার্থক্য দুটার মধ্যে। আচ্ছা, একইভাবে উড্ডয়নকাল, বিচরণকাল, ভ্রমণকাল বের করো, খুবই ইজি। তো উড্ডয়নকাল, বিচরণকাল, ভ্রমণকাল বের করার জন্য আমরা এই যে উড্ডয়নকাল মানে এই যে নিক্ষেপণ বিন্দু হতে এই টোটাল পথ পরিভ্রমণ করে এই ডি বিন্দুতে আসার আগ মুহূর্ত পর্যন্ত যে সময়। আচ্ছা, বলো তো শুরুতে ওয়াই কত ছিল? 0 ছিল। আর এখানে পড়ার মুহূর্তে যখন পড়বে, পড়ার মুহূর্তে আমার ওয়াই কত ধরবো? 0 ধরবো। তার মানে ওয়াই শূন্য কয়বার? 2 বার। তাহলে আমরা ওয়াই এর সমীকরণটা ইউজ করো, ওয়াই ইকুয়াল টু তোমার ভি ওয়াই নট প্লাস এ ওয়াই টি স্কয়ার। এবারে এই ওয়াই এর পরিবর্তে দেখো 0 লেখা হয়েছে, খেয়াল করো, এই ওয়াই এর পরিবর্তে 0 লেখা হলো কেন? কেননা নিক্ষেপের মুহূর্তে এখানে ওয়াই কত হবে? 0 হবে। আর এই ডি স্যার, বিন্দুতে টোটাল সরণ 0। ওয়াই 0 হবে। আর ভি ওয়াই নট মানে কত? ভি নট সাইন থিটা নট, আর বিচরণকালকে আমরা ক্যাপিটাল টি দিয়ে লিখবো মাইনাস হাফ জি টি স্কয়ার। এবারে টি কমন নিয়ে নাও, ক্যালকুলেশন আগের মতো টি কমন নিয়ে একবার টি ইকুয়াল টু আমরা 0 পাচ্ছি, একবার টি ইকুয়াল টু 0 পেলাম, আবার আরেকবার টি ইকুয়াল টু পেয়ে গেলাম দেখো 2 ভি নট সাইন থিটা নট বাই জি। তাহলে এখন বিচরণকাল কোনটা? টি ইকুয়াল টু 0 সময়টা না নিচেরটা? নিচেরটা স্যার। নিচেরটা। নিচেরটা। রিজু কি শুনতে পাচ্ছ মিস্টার রিজু? রিজু ইজ নট ইন দ্য ক্লাস। আচ্ছা, তাহলে আমরা স্যার শুনতে পাচ্ছি না স্যার। আচ্ছা, তাহলে উড্ডয়নকাল, বিচরণকাল, ভ্রমণকাল বের করার কনসেপ্ট আমরা শিখলাম। এটা ক্লিয়ার হয়েছে কিনা বাকিরা সবাই বলো? তাহলে এই যে টি ইকুয়াল টু ভি নট সাইন জি, থিটা স্যার। নট বাই জি, এটাকে বলা হচ্ছে বিচরণকাল। এবারে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক শিখবো, সেটা হচ্ছে আনুভূমিক পাল্লা। আনুভূমিক পাল্লা বলতে বোঝানো হয় যে একটি প্রাসকে যে উচ্চতা থেকে নিক্ষেপ করা হয়, এটি অন্যত্র পুনরায় ওই উচ্চতা বরাবর ফিরে এলে। বলতো আমরা এই চিত্র থেকে বলতো এই প্রাসটাকে আমরা কোন হাইট থেকে নিক্ষেপ করেছিলাম? ধরো এটা ভূমি, ও বিন্দুটা হচ্ছে ভূমি, 0 আছে কত স্যার। হাইট থেকে আমরা নিক্ষেপ করেছি? 0 0 হাইট উচ্চতা। থেকে।
এটা যখন টোটাল পথ পরিভ্রমণ করে অন্যত্র আবার ওই উচ্চতায় ফিরে আসবে, এই যে ডি পয়েন্টে ফিরে এলো, তাহলে ডিটাও কোথায় আছে? ভূমিতে। তাহলে সেটি এই আনুভূমিক বরাবর যে দূরত্ব অতিক্রম করে, বলো চিত্র থেকে বলো আনুভূমিক দূরত্ব তাহলে কোনটা বলো? ওডি স্যার ওডি এই স্যার আনুভূমিক দূরত্বের নামই হচ্ছে পাল্লা। তাহলে পাল্লার সংজ্ঞা হলো যে একটি প্রাসকে যে উচ্চতা থেকে নিক্ষেপ করা হয় অন্যত্র এটি পুনরায় ওই উচ্চতা বরাবর ফিরে এলে সেটি আনুভূমিক বরাবর যে দূরত্ব অতিক্রম করে, এক্স অ্যাক্সিস বরাবর যে দূরত্ব, নট ওয়াই অক্ষ বরাবর, এক্স অ্যাক্সিস আনুভূমিক দূরত্ব, এই এক্স অ্যাক্সিস বরাবর যে দূরত্ব অতিক্রম করে, আনুভূমিক দূরত্ব অতিক্রম করে, তাকেই বলা হয় আনুভূমিক পাল্লা। তাহলে আনুভূমিক পাল্লার ইংলিশ হচ্ছে হরাইজন্টাল রেঞ্জ, এই জন্য এটাকে আর দিয়ে প্রকাশ করা হয়েছে। ওকে, অনুভূমিক পাল্লার এটাকে ইংলিশে বলা হয় হরাইজন্টাল রেঞ্জ, এই জন্য আমরা অনুভূমিক পাল্লাকে আর দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা কি লিখবো? চিত্র থেকে কি লিখবো? ওই ওডি যে দূরত্ব সেটাই হচ্ছে পাল্লা, এই চিত্রানুসারে ওডি যে দূরত্ব। তাহলে ওডি ইকুয়াল টু আর ইকুয়াল টু, আচ্ছা এখন বলো তো প্রাসটা আনুভূমিক বরাবর কিভাবে গতিশীল বলো? যেহেতু আমরা সমবেগে স্যার চাচ্ছি, তাহলে সমবেগে। আনুভূমিক বরাবর কি সমবেগে গতিশীল না অসমবেগে গতিশীল? সমবেগে সমবেগে স্যার গতিশীল। তাহলে সমবেগের ক্ষেত্রে দূরত্ব বের করার ফর্মুলা কি? এস ইকুয়াল টু ভিটি। করো এস ইকুয়াল ভিটি এস ইকুয়াল টু ভিটি, টি মানে হচ্ছে ভিএক্স নট আর টি মানে হচ্ছে তোমার এই টোটাল পথ পরিভ্রমণ করে আসার যে সময়। তাহলে ভিএক্স নট এর পরিবর্তে কত লিখবো আমরা? ভি নট কস থিটা নট, আর ক্যাপিটাল টি টোটাল পথ পরিভ্রমণ করে আসার যে সময়, যেটাকে আমরা বের করে বিচরণকালে যে 2 ভি নট বাই sin থিটা নট বাই জি, তো সেটা এখানে প্রয়োগ করো। তাহলে ভি নট কস থিটা নট এটা হচ্ছে ভিএক্স নট এর পরিবর্তে এলো, আর ক্যাপিটাল টি এর পরিবর্তে আসবে এখানে 2 ভি নট sin থিটা নট বাই জি। এবারে এই ভি নট আর এই ভি নট গুণ করলে কত হবে? ভি নট স্কয়ার, আর এখানে 2 sin থিটা নট cos থিটা নট, এটা একটা সূত্র আছে। 2 sin থিটা নট cos থিটা নট মানে কত বলো? ত্রিকোণমিতির একটা সূত্র, সেটা হচ্ছে sin 2 থিটা। এটা কি জানো তোমরা? ইয়েস স্যার জি স্যার জি। জি তাহলে স্যার যারা জানো সপ্তম না একটু দেখবে মানে আছে তাহলে r ইকুয়াল টু ভি নট স্কয়ার sin 2 থিটা নট ডিভাইডেড জি। এই যে সমীকরণটা আমরা পেলাম, এটাই হচ্ছে আনুভূমিক পাল্লা বের করার সমীকরণ। এবং এগুলো একটা জিনিস খেয়াল করেছো বলো তো, তুমি যখন এই সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় বের করছো ভি নট sin থিটা নট বাই জি, আবার সর্বোচ্চ উচ্চতা যখন বের করতে চাচ্ছ ভি নট স্কয়ার sin স্কয়ার থিটা নট ডিভাইডেড 2 জি, আবার যখন তুমি বিচরণকাল বের করতে চাচ্ছ 2 ভি নট sin থিটা নট বাই জি, এবং যখন তুমি পাল্লা বের করতে যাচ্ছ ভি নট স্কয়ার sin 2 থিটা নট বাই জি, বলো তো এই চারটা রাশি বের করতে গেলে তোমার কি কি জানতে হবে? শুধু বলো, দুইটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে নিক্ষেপণ বেগ, আর একটা হচ্ছে নিক্ষেপণ কোণ, ই নট আর থিটা নট। জানলেই কিন্তু তুমি এই রাশিগুলোর মান কি করতে পারো? বের করতে পারো। তো অঙ্ক আমরা আগামী দিনে যাব। আর আরেকটা জিনিস হচ্ছে আনুভূমিক পাল্লা সর্বোচ্চ কখন হবে, সেটা হচ্ছে এই sin 2 থিটা নটের মান যখন সর্বোচ্চ হবে, তো sin এর সর্বোচ্চ মান কত? 1। তাহলে এটা ক্যালকুলেশন করলে থিটা নট 45 ডিগ্রি, তার মানে কোন 45 পাশে ডিগ্রি। 45 ডিগ্রি করে নিক্ষেপ করলে আনুভূমিক পাল্লাটা কি হবে? ম্যাক্সিমাম হবে।